আসসালামু আলাইকুম। ফারজানা নাহিদ জানাচ্ছেন টিভিতে দুপুরের খবর। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, নিয়ে যাব পুরো খবরে। ব্রিটেনে ১,০০০ কোটি টাকা বা ৬২ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড বাংলাদেশ থেকে পাচার করেছেন স্বৈরাচারের ঘনিষ্ঠ দোসর বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান এবং তার ছেলে, কোম্পানির এমডি স্যাম সোবহান আনভীর, ভাইস প্রেসিডেন্ট শাফিয়াত সোবহান এবং সাফওয়ান সোবহান সহ পরিবারের অন্যরা। আল জাজিরা ইন্টেলিজেন্স ইউনিটের সাংবাদিক জুলকারনাইন শায়ের বৃহস্পতিবার রাতে এক রিপোর্টে এসব জানান। লন্ডনে ২৬টি বিলাসবহুল বাড়ি কিনেছেন বসুন্ধরার মালিকেরা। আরও জানাচ্ছেন রানা মঞ্জুর। ১,০০০ কোটি টাকা ব্রিটেনে পাচার করে ২৬টি বিলাসবহুল প্রাসাদোপম বাড়ি এবং সম্পত্তি কিনেছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, তার ছেলে, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর, ভাইস প্রেসিডেন্ট সিফাত সোবহান সহ পরিবারের সদস্যরা। আহমেদ আকবর সোবহানের ছেলে বসুন্ধরার ভাইস প্রেসিডেন্ট সাদাত সোবহান এবং সিফাত সোবহানের সিঙ্গাপুরের গোল্ডেন ওক ভেঞ্চার লিমিটেড এসব অর্থ পাচার এবং সম্পত্তি কেনাকাটা করেছে। এছাড়া আহমেদ আকবর সোবহানের আরেক ছেলে ও বসুন্ধরা গ্রুপের ভাইস প্রেসিডেন্ট সাফওয়ান সোবহান ব্রিটিশ ভার্জিনিয়া আইল্যান্ডে রেজিস্ট্রি করা অস্ট্রিনো লিমিটেডের দুবাই অফিসের মাধ্যমেও এসব অর্থ পাচার ও সম্পত্তি কেনাকাটা করে। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ১৯৮০ দশক থেকে ভূমিদস্যু হিসেবে বাংলাদেশে পরিচিত। নদী ও জলাশয় ভরাট করে দখল, সরকারি খাস জমি এবং দরিদ্র মানুষের জায়গা জমি দখল নিয়ে আবাসিক প্রকল্প তৈরির নামে লাখ লাখ কোটি টাকা বেহাত করেছে এই বসুন্ধরা গ্রুপ। এই ব্যবসার জন্য বহু হতাহতের ঘটনা ঘটলেও সবই অর্থের বিনিময়ে রাজনৈতিক প্রভাবে ধামাচাপা দিয়েছে বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরার ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর ২০২১ সালে কলেজ ছাত্রী মুনিয়াকে হত্যায় অন্যতম সন্দেহভাজন ছিলেন, কিন্তু পুলিশ তাকে দায় মুক্তি দিয়েছিল। বসুন্ধরার অর্থ পাচার ও ব্রিটেনে ২৬টি বাড়ি কেনার রিপোর্টে আরও বলা হয়, ২০১৮ সালে সেন্ট্রাল লন্ডনের উইকম্বি স্কোয়ারের ৫,০০০ স্কোয়ার ফিটের বাড়িটি বসুন্ধরার মালিকরা কিনেছেন ১৫৪ কোটি টাকা বা ১০ মিলিয়ন পাউন্ড খরচ করে। লন্ডনে তাদের দ্বিতীয় মূল্যবান সম্পদ হল ওয়েন্টউডের ওয়েলিংটন এভিনিউর বাড়িটি। ২০২১ সালে ১৩০ কোটি টাকা খরচ করে বাড়িটি কিনেছেন আনভীর। তৃতীয় বিলাসবহুল সম্পত্তি কেনা হয় সেন্ট্রাল লন্ডনের ওয়াটার ফ্রন্ট ড্রাইভে। এখানে ২টি ফ্ল্যাট কেনা হয়, যার একটির দাম ১০৫ কোটি টাকা, অন্যটি ৯২ কোটি টাকা। এছাড়া ২০০৫ সালে লন্ডনের মেলবোর্ন হাউস ৭৮ কোটি টাকায় কেনা হয়েছিল। এর বাইরে আহমেদ আকবর সোবহানের পরিবারের সদস্যদের নামে ১৫ বছরে লন্ডনে আরও ২১টি বাড়ি ও সম্পদ কেনা হয়, যাদের মূল্য ৮ কোটি টাকা থেকে ৫০ কোটি টাকা পর্যন্ত। এইসব বাড়ি ও সম্পদ কিনতে বসুন্ধরা গ্রুপ দুবাই, সিঙ্গাপুর, সাইপ্রাস, লন্ডন, মালয়েশিয়া সহ আরও কিছু দেশে অর্থ পাচার করেছে। রানা মঞ্জুর, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। সংক্ষিপ্ত সফরে আজ ইসলামাবাদ থেকে ঢাকায় পৌঁছাবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। প্রায় ১১ বছর পর মালয়েশিয়ান কোনো প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর হতে যাচ্ছে এটি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে ঢাকায় আসছেন আনোয়ার ইব্রাহিম। তার সফরের রাজনীতি, অর্থনীতি এবং শ্রমবাজার ইস্যু গুরুত্ব পাবে বলে জানা গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানা গেছে, শুক্রবার দুপুরের পর ঢাকায় আসবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। তার সাথে ৫৮ সদস্যের একটি প্রতিনিধি দল রয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন তিনি। দুই শীর্ষ নেতার বৈঠকের পর যৌথ প্রেস কনফারেন্স হবে। এছাড়াও আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন। বিকেলে তিনি ঢাকা ছাড়বেন। ছাত্র জনতার অভ্যুত্থান থেকে সবাইকে শিক্ষা নেয়ার আহ্বান জানিয়ে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ভবিষ্যতে আর কোনো সন্ত্রাসী সরকারকে মেনে নেওয়া হবে না। গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ এবং আহতদের পরিবারের সঙ্গে মহানগর জামায়াত আয়োজিত মতবিনিময় এবং সুধীর সমাবেশে তিনি এসব কথা বলেন। জুলাই বিপ্লবের মধ্য দিয়ে দেশে বিভাজনের রাজনীতির সমাপ্তি হয়েছে উল্লেখ করে যে কোনো মূল্যে জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি। ভবিষ্যতে জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে কোথাও কেউ চাঁদাবাজির সুযোগ পাবে না বলে জানান ডাক্তার শফিকুর রহমান। গাজীপুরের শিল্পাঞ্চল রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। বাংলাদেশের মানুষকে বুকে ধারণ করে গত, আগত, অনাগত আমাদের সকলের যেন শিক্ষা হয়।
জাতির সাথে গাদ্দারি করলে, জাতির সেবক হয়ে আসার ঘোষণা দিয়ে মালিক বনে গেলে কি পরিণতি বরণ করতে হয়, এর থেকে আমরা সারা দেশবাসী যেন শিক্ষা গ্রহণ করতে পারি। যদি আমরা শিক্ষা গ্রহণ করি, আমরা বিশ্বাস করি আগামীতে স্বৈরাচারের এমন কোনো স্বৈরাচারের জন্ম হবে না, যারা ক্ষমতায় থাকা অবস্থায় জনগণের অর্থে কিনা অস্ত্র আর বুলেট জনগণের বুকে ছোড়ার দুঃসাহস করবে। হোয়াটসঅ্যাপ কথোপকথনে জনপ্রশাসনের সিনিয়র সচিব মোখলেসুর রহমান, যুগ্ম সচিব জিয়াউদ্দিন ছাড়াও স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব এম আকমল হোসেন আজাদ, যুগ্ম সচিব কে এম আলী আজম এবং তানভীরের নামে নিয়োগ বাণিজ্য সহ আরও অভিযোগ আছে। তাদের সুপারিশে বিভিন্ন মন্ত্রণালয়েও অসংখ্য আওয়ামী লীগের সহযোগীদের পদায়ন এবং পদোন্নতি দেয়া হচ্ছে বলে তথ্য রয়েছে। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্টের আজ দেখবেন শেষ পর্বটি। ডিসি নিয়োগ বাণিজ্যে অন্যতম মাস্টারমাইন্ড কে এম আলী আজম। ছাত্র জনতার বিপ্লবের পর 19 আগস্টে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যুগ্ম সচিব পদে নিয়োগ পান। গভর্নমেন্ট অর্ডার তৈরি করা নিয়োগকৃতদের সঙ্গে সমন্বয় বিষয়ে মোবাইল কথোপকথনে এর প্রমাণ মেলে। এ কাজে বাধা হয়ে দাঁড়াতে পারে এমন ব্যক্তিদের সরিয়ে দেওয়ার জন্য যুগ্ম সচিব আলী আজম ও জিয়াউদ্দিন একসঙ্গে কাজ করেছেন। অন্যতম উপদেষ্টা আলী ইমাম মজুমদার এবং প্রধান উপদেষ্টার অ্যাডমিনের মহাপরিচালক আহসান কিবরিয়াকে কোনো কাজের জন্য দায়ী করার বিষয়েও বলতে দেখা যায়। ঢাকার ডিসি হিসেবে নিয়োগ বিষয়ে সুপারিশ করতে তানভীর নামে একজনের সঙ্গে কে এম আলী আজমের ঘনিষ্ঠ কয়েক দফা বৈঠক করতে দেখা যায়। এই তানভীরের চাহিদা অনুসারে ঢাকার ডিসি হিসেবে নিয়োগ পান শেখ হাসিনা সরকারের আইন সচিব আবু সালেহ মোহাম্মদ জহিরুল ইসলামের একান্ত সচিব তানভীর আহমেদ। রেলপথ মন্ত্রণালয় থেকে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব হিসেবে 20 আগস্টে বদলি হওয়া আকমল হোসেন আজাদ ছিলেন তাদের আস্থাভাজন। পরে যদিও তাকে চাপে রাখার কৌশল হিসেবে অফিসারদের উস্কে দেওয়ার কথা বলেন জনপ্রশাসনের সিনিয়র সচিব। বিধিবদ্ধ কমিটি কয়েকজন সচিবের নেতৃত্বে 56 জন আওয়ামী লীগ সমর্থিত ডিসি নিয়োগ নিয়ে প্রতিবাদ করায় 16 বছরে বঞ্চিত এবং ছাত্র আন্দোলনের সমর্থকদের 8 জনকে গুরুদণ্ড দেওয়ার সুপারিশ করেন আকমল হোসেন আজাদ। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। নগদ নিবেদিত অর্থনীতির খবর। কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না ডিম মুরগির দাম। বাজারে পণ্য দুটির দাম দফায় দফায় বাড়ছে। সপ্তাহের ব্যবধানে কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত দাম বেড়েছে ব্রয়লার মুরগির, আর ডিমের দাম আরেক দফা বেড়ে ডজন বিক্রি হচ্ছে 165 টাকায়। অন্যদিকে বৃষ্টিতে সরবরাহের ঘাটতির অজুহাতে বাড়তি সব ধরনের সবজির দাম। 1 কেজি কাঁচামরিচের দাম তো 300 টাকা ছাড়িয়েছে। হাসানুল শাওনের রিপোর্ট। গত 15 সেপ্টেম্বর প্রতি পিস ফার্মের মুরগির বাদামি রঙের ডিমের যৌক্তিক দাম 11 টাকা 87 পয়সা ঠিক করে দেয় সরকার। সেই হিসেবে প্রতি ডজন ডিমের দাম দাঁড়ায় প্রায় 143 টাকা। কিন্তু বাজারে ডিমের দাম অনেকটা বাড়তি, ক্রেতাদের ডজন কিনতে হচ্ছে 165 টাকায়। সরকারের সাথে বাজারের কোনো কথা কাজে মিল নেই। নিয়ন্ত্রণের বাইরে। আসলে এটা যে কেন হইতেছে কি হইতেছে এটা তো আমরা বুঝতেছি না। বিক্রেতারা বলছেন পাইকারি বাজারেই ডিমের দাম বেশি এবং আপাতত দাম কমার কোনো লক্ষণ নেই। পাইকারি বাজারে শতে বাড়ছে 150 টাকা, 150 টাকা যদি শতে বাড়িয়ে থাকে তাহলে আমরা দর্জনে আবার 10 টাকা বাড়িয়ে বিক্রি করতে হয় না। সাপ্লাই কম, সারা বাংলাদেশে বন্যা পরিস্থিতি খারাপ, খামারগুলো বন্ধ হয়ে গেছে, এই জন্য ডিমের প্রভাব পড়তেছে। অন্যদিকে বাজারে সোনালী মুরগির কেজি বিক্রি হচ্ছে সরকার নির্ধারিত দাম 270 টাকায়। তবে সরকারের বেঁধে দেয়া দামের থেকে 20 থেকে 30 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে ব্রয়লার, কেজি মিলছে 200 থেকে 210 টাকায়। খুব কষ্ট হয়ে যায়, তারপরও আমরা কিনি, কি করব এখন। আমদানি কমে গেছে, সমস্যা এটাই, আমদানি কম যার কারণে দাম বেশি। কদিনের বৃষ্টির প্রভাব পড়েছে সবজির বাজারে। বেশিরভাগ সবজির দামই 70 থেকে 80 টাকার উপরে। মানুষ আসলে বাজারে এসে ঘোরাঘুরি করে, কিন্তু কিনে যে 1 কেজি কেনার কথা সে কিনে এলো 250 গ্রাম বা আধা কেজি। দ্রব্যমূল্যের দাম তো কন্টিনিউয়াসলি বাড়তেছে, এটা তো আর কমতেছে না। তো সেক্ষেত্রে তো সাধারণ মানুষের অবস্থা তো খারাপই। বিক্রেতারা বলছেন সরবরাহ কম হওয়াতে প্রায় সব ধরনের সবজির দামই বাড়তি। কারণ মালের আমদানি খুবই কম, বাজারে কোনো মাল নাই, পাওয়া যায় না কোনো মাল। বৃষ্টির কারণে অনেক মাল নষ্ট হয়ে গেছে, এই কারণে দাম বেশি। কেজিতে 150 টাকারও বেশি দাম বেড়ে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 320 টাকায়।
320 টাকা করে ভাই, কাঁচামরিচের যে পরিস্থিতি কিন্তু খুব খারাপ, ভয়াবহ। এত টাকা দাম হইলে কি হবে? মানে বৃষ্টি হওয়ার কারণে মাল অনেক নষ্ট হয়ে গেছে, তার কারণে একটু দাম বেশি। এছাড়া নতুন করে দাম না বাড়লেও বাজারে সব ধরনের চালের দাম বেশ কিছুদিন ধরেই বাড়তি। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। ভারী বৃষ্টি এবং উজানের ঢলে শেরপুরের 2 উপজেলার অন্তত 20টি গ্রাম প্লাবিত হয়েছে। গতরাত থেকে সকাল পর্যন্ত 2 উপজেলায় বৃষ্টিপাত অব্যাহত থাকে। পাহাড়ি ঢলে কয়েকটি বাঁধ ভেঙে শেরপুরের ঝিনাইগাতি উপজেলায় মহারশী এবং চেল্লাখালী নদীর পানি ঢুকে পড়ে লোকালয়। পানিবন্দী উপজেলার 3 ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের অসংখ্য মানুষ। এছাড়াও ভারী বৃষ্টি এবং উজানের ঢলে পানি ঢুকে পড়েছে নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায়। শিক্ষার মান উন্নয়নে সরকারি এবং বেসরকারি বৈষম্য দূরীকরণের লক্ষ্যে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি জানিয়েছে কলেজ শিক্ষক সমিতি বাকশিস এবং অধ্যক্ষ পরিষদ বিপিসি। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বিপিসির সভাপতি অধ্যাপক মোহাম্মদ মাজহারুল হান্নান এই দাবি জানান। তিনি বলেন, শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ ছাড়া শিক্ষাক্ষেত্রে সরকারি ও বেসরকারি বৈষম্য দূর করা সম্ভব নয়। শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে যোগ্য এবং দক্ষ শিক্ষক নিয়োগের জন্য স্বতন্ত্র শিক্ষা সার্ভিস কমিশন গঠন করার তাগিদ দেওয়া হয়। এছাড়াও বেসরকারি শিক্ষকদের সরকারি শিক্ষকদের মতো বেতন ভাতা এবং পূর্ণাঙ্গ পেনশন চালুর দাবি জানানো হয়। ব্রিফিংয়ে বাকশিস সভাপতি অধ্যক্ষ ইসহাক হোসেন সহ শিক্ষক নেতারা উপস্থিত ছিলেন। শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে যোগ্য দক্ষ শিক্ষক নিয়োগের জন্য স্বতন্ত্র শিক্ষা সার্ভিস কমিশন গঠন করতে হবে। কোনো অবস্থাতেই স্থানীয়ভাবে নিয়োগ দেওয়া যাবে না। 2 মাস ধরে পানির মধ্যে বসবাস করছে খুলনা, যশোর, সাতক্ষীরার 8টি উপজেলার প্রায় 15 লাখ মানুষ। ভুক্তভোগীদের অভিযোগ, নদীর তলদেশে পলি জমাট হয়ে আশপাশের এলাকায় কৃত্রিম জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতার কারণে সবকিছু যেন থমকে আছে। দ্রুত নদী খননের আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। আজিজুল ইসলামের ক্যামেরায় খুলনা থেকে মোহাম্মদ আবু তৈয়বের পাঠানো রিপোর্ট। এই চিত্র খুলনার ডুমুরিয়া, যশোরের কেশবপুর, মনিরামপুর ও সাতক্ষীরা তালাসহ মোট 8 উপজেলার। পানির মধ্যে মাসের পর মাস থাকতে হচ্ছে গ্রামবাসীদের। শিক্ষা, স্বাস্থ্যসেবা, ব্যবসা বাণিজ্য সবকিছু যেন থমকে আছে এই জলাবদ্ধতার কারণে। মানুষের মৃত্যু হলে দাফন করার মতো মাটিও নেই সেখানে। গ্রামবাসীর অভিযোগ, ভদ্রা, হরিহর, শৈলগাতি সহ বেশ কয়েকটি নদীর তলদেশ পলি জমে ভরাট হয়ে গেছে। নাব্যতা সংকটে বৃষ্টির পানি সরতে পারছে না, এতে গ্রামকে গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে। বছরের পর বছর নদী খননের কাজ হলেও বাস্তবে তা কোনো কাজেই আসছে না। এছাড়া কাজের অনিয়ম আর দুর্নীতিকে দায়ী করেছেন গ্রামবাসী। খুলনা, যশোর এবং সাতক্ষীরা জেলার অন্তত 8টি উপজেলার 15 লক্ষ মানুষ জলবন্দী পড়েছে। বাড়িঘর থেকে নদী মাটি ভরাট হয়ে অন্তত 2 থেকে 3 ফুট উঁচু নদীর মাটি। এই পানি যে নদীতে যাবে সেচ মেশিন ছাড়া আর কোনো পথ নেই। 20-25টা এক্সকেভেটর দেওয়া হয়, তাহলে সেটা যদি 8 থেকে 10 দিনের ভিতরে এইটা একটু খনন করে দেওয়া যায় ভদ্রা নদী, তাহলে এই পানিটা খনন করে দেওয়ার সাথে সাথেই 1 সপ্তাহের ভিতরে অন্তত বাড়ির পানি নেমে যাবে। অভিযোগ স্বীকার করে দ্রুত নদী খনন কাজ শেষ করার কথা জানান পাওবির এই প্রধান প্রকৌশলী। আর আমরা যারা স্থায়ী জন্য যেটা করছি, আপনাকে আরেকটা জিনিস জানাই রাখি, আমরা কিন্তু শোলমারি রেগুলেটরের উপরে 2টা পাম্প বসাবো, বুঝছেন? এই আশা করতেছি ডিসেম্বর জানুয়ারির মধ্যে পারবো। ওই পাম্পটা জার্মান থেকে আসতেছে আর কি। তা এখন ওইটা হচ্ছে একটা পাম্প 35 কিউসেক, 2টা পাম্প 2 সাইডে লাগাবো। দ্রুত জলাবদ্ধতা থেকে মুক্তি চান 8 উপজেলার মানুষ। এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvd.com। এছাড়া এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।